কম্বলের ভেতর থেকে মাথা বের করে বেড ল্যাম্পটা জ্বালিয়ে শোয়া থেকে উঠে বসে। পাশে তাকাতেই দেখে রাফি তার 32 বাটি দাঁত বের করে আছে। তুষার শরীরের উপর থেকে কম্বলটা সরিয়ে বলে, সমস্যা কি তোর? এভাবে কম্বলের নিচে ঢুকে পড়লি কেন? খুব শীত করছিল ব্রো। তুষার আর কথা বাড়ালো না, বিছানা থেকে উঠে টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেল। রাফি সেটা দেখে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল। তৃষ্ণা হেলতে দুলতে সিঁড়ি দিয়ে নিচে নেমে সোফায় বসে। মাথা ব্যথা করছে খুব। রান্নাঘরে মাকে দেখে বলে, মা, এক কাপ কফি বানিয়ে দাও না। তানিয়া বেগম মেয়ের ডাক শুনে বলে, ওরে আমার রাজকুমারটা উঠেছে নাকি? মা একটু অপেক্ষা করো, তোমার মা তোমার জন্য কফির সাথে স্ন্যাকও নিয়ে আসছে। হঠাৎ মায়ের এমন আহ্লাদি কথা শুনে তপ্ত শ্বাস ফেলে তৃষ্ণা। তোমার কষ্ট করে স্ন্যাক্স দেওয়া লাগবে না মা, এক কাপ কফি দাও, তাতেই চলবে। তানিয়া বেগম এক কাপ কফি এনে তৃষ্ণার সামনে রাখে। তৃষ্ণা স্বস্তির নিঃশ্বাস ফেলে কফিটায় চুমুক বসাতে যাবে, আর অমন সময় তানিয়া বেগম বলে ওঠে, আরে কফিটা তুই খাচ্ছিস কেন? তৃষ্ণা অবাক হয়ে বলে, কফি তো আমি চেয়েছি, সেজন্য তো কফিটা আমি খাবো না। এটা তোর কফি না, তাহলে কার কফি? তোর ভাইয়ের। যা তুষারের রুমে দিয়ে আয়। তাহলে আমার কফি আগে দিয়ে আয়, তারপর দিচ্ছি তোর কফি। তৃষ্ণা কফির মগটা নিয়ে তুষারের রুমের দিকে যায়। তুষার রুমে ঢুকে দেখে তার ভাই কম্বল মুড়ি দিয়ে এখনো শুয়ে আছে। এই টাইমে কিভাবে তার ভাই কফি খাবে বুঝে আসে না তৃষ্ণার। কফিটা বেডের পাশে থাকা টেবিলটার উপর রেখে দেয়। যাওয়ার আগে বলে যায়, ভাইয়া তোর কফি দিয়ে গেলাম। হঠাৎ তৃষ্ণার কণ্ঠ শুনে কম্বল থেকে মাথা বের করে রাফি। দরজার পানে চেয়ে দেখে তৃষ্ণা ততক্ষণে চলে গেছে। বেডের পাশে টেবিলটায় কফির মগ দেখে সেটা হাতে নেয়। কিছু একটা ভেবে স্ফীত হাসে। এর মধ্যেই তুষার ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। দেখেই বোঝা যাচ্ছে এই সাত সকালে শাওয়ার নিয়েছে তুষার। তুষারের ভেজা শরীর দেখে রাফির শীত যেন আরো কয়েক গুণ বেড়ে গেল। কফিটাতে চুমুক বসিয়ে বলে, ব্রো, এই সাত সকালে গোসল না করলে কি চলছিল না? তুমি তো বিবাহিত নও। তুষার ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল মুছছিল। রাফির কথা শুনে কপালে দু ভাঁজ পড়ে তুষারের। বিবাহিতরাই কি শুধু সকালে গোসল করার অধিকার রাখে নাকি? না, তেমনটা না। আসলে ওরাই তো জীবন বাজি রেখে সকালে এই ঠান্ডা পানি দিয়ে গোসল করতে যায়। জাস্ট শাট আপ রাফি। তোর মতো পিচাস নই আমি যে সামান্য ঠান্ডার জন্য গোসল করা বন্ধ করে দিব। না, তুমি এলিয়েন ব্রো। কফি খাচ্ছিস, চুপচাপ কফি খা। আমি নিচে গেলাম। কথাটা বলে তুষার নিচে নেমে আসে। সোফায় গিয়ে বসে বলে, মা, এক কাপ কফি দাও তো। তৃষ্ণা সোফায় বসে কফি খাচ্ছিল। তুষারের দিকে তাকিয়ে অবাক হয়ে বলে, ভাই, আমি না মাত্রই তোমাকে কফি দিয়ে আসলাম, এর মধ্যে আবার কফি চাচ্ছ? তানিয়া বেগম কফির কাপটা ছেলের দিকে এগিয়ে দেয় বিনা ব্যাগকে। সেটা দেখে তৃষ্ণা বলে, এই কফিটা আমি চাওয়াতে কত কথা খরচ করলাম মা, আর ভাইয়ার বেলায় বিনা ব্যাগকে কফি দিয়ে দিলা। তোমার ছেলে তো সেই নিচে এসেই কফি খাইলো, তাহলে শুধু শুধু আমাকে উপরে কেন পাঠালে? তুষার কফিতে চুমুক বসাতে বসাতে বলে, কি তখন থেকে বকে যাচ্ছিস? আমার জন্য কখন কফি নিয়ে গেলি তুই? তোর বেডের পাশে যে কফি রেখে এসেছি আমি, আর বলে এসেছি ভাইয়া তোর কফি, ওটা কি তোর চোখে পড়েনি? তানিয়া বেগম মেয়ের মাথায় চাটি মেরে বলে, গাধা, ওইটা তো রাফির জন্য নিয়ে যাইতে বলছি। কথাটা তৃষ্ণার কর্ণপাত হতেই তৃষ্ণা অবাক হয়ে যায়। রাফি ভাইয়া আসছে? হ্যাঁ, কখন? 8টার দিকে। তার না বিদেশ থেকে আজ ফেরার কথা ছিল, গতকাল রাতে এসেছে। তৃষ্ণা কফির মগটা টেবিলের উপর রেখে মায়ের দিকে তাকিয়ে বলে, এত সকাল সকাল কেউ মাইনসের বাসায় আসে? তানিয়া বেগম চোখ পাকিয়ে বলে, মাইনসের বাসা মানে? তৃষ্ণা ভরকে যায়, আমতামতা করে বলে, না মানে এত সকালে কেউ আসে নাকি? বেলা করে আসতো। তোর সমস্যা কি? আমার ভাইপো আমার বাসায় এসেছে, যখন তোর চাচার ছেলেরা আমার বাসায় আসে তখন তো এসব বলিস না। দেখছো ফুপি, তোমাদের বাসায় আসতেই তোমার মেয়ে আমার সাথে এইভাবে ব্যবহার করলো। সিঁড়ি দিয়ে নামতে নামতে কথাটা বলে রাফি। তৃষ্ণা সিঁড়ির পানে চেয়ে থমকে যায়। তৃষ্ণা হাসবে নাকি মুগ্ধ হবে বুঝতে পারলো না। জ্যাকেটেই তো সুন্দর লাগতো, মাথায় আবার কে পিচ্চিদের মতো টুপি পরে। রাফি এসে তুষারের পাশে বসে। তানিয়া বেগম রাফির দিকে তাকিয়ে বলে, রাফি, তুই চিত্রাকে নিয়ে যাওয়ার সময় আমাকেও সাথে করে নিয়ে যাস তো, আমার মূল্য দেয় না এই ছেলে মেয়ে দুটো। তুষার এতক্ষণ চুপচাপ ছিল। মায়ের কথা কর্ণপাত হতেই কফির কাপ নিচে রেখে গম্ভীর কণ্ঠে বলে, তুই চিত্রাকে নিতে এসেছিস নাকি রাফি? রাফি মাথা থেকে টুপিটা খুলতে খুলতে বলে, না, এমনি আসছি। যাওয়ার সময় চিত্রা গেলে যাবে। আচ্ছা চিতাভাগ এখনো ওঠেনি নাকি? তৃষ্ণা, যা তো চিত্রাকে ডেকে নিয়ে আয়। একবার রাফির দিকে তাকিয়ে চিত্রাকে ডাকতে চলে যায় তৃষ্ণা। চিত্রা কম্বল জড়িয়ে শুয়ে আছে। তৃষ্ণা চিত্রার শরীর থেকে কম্বলটা সরিয়ে বলে, চিত্রা ওঠ, দেখ কে এসেছে। চিত্রা ঘুম ঘুম কণ্ঠে বলে, কে এসেছে? রাফি ভাইয়া এসেছে। ভাইয়ার তো আজ আসার কথা ছিল বিদেশ থেকে। না, গতকাল রাতে এসেছে, আজ এ বাসায় এসেছে। ওঠ। চিত্রা সহসা শোয়া থেকে উঠে বসে। সত্যি এসেছে? আচ্ছা, আমি চটপট ফ্রেশ হয়ে আসি আগে। তৃষ্ণা হুম জানালে চিত্রা উঠে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে বের হয়ে বলে, চল নিচে যাই। না, যাবো না, তুই যা।
চিত্রা আচ্ছা বলে নিচে চলে আসে। সিঁড়িতে এসে দেখে সোফায় তুষার, ফুপি আর রাফি বসে আছে। তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে নিচে নেমে রাফির পাশে বসে বলে, কেমন আছো রাফি ভাই? চিত্রার কণ্ঠ শুনে ভ্রুকুচকে পাশ ফিরে চিত্রার দিকে তাকায় তুষার। চিত্রার মুখে হাসি বিরাজ করছে। রাফি হাসি মুখে চিত্রার দিকে তাকিয়ে বলে, আলহামদুলিল্লাহ ভালো আছি। চিতাবাঘ কেমন আছে? ইটস চিত্রা, নট চিতাবাঘ। হ্যাঁ, ইটস চিতাবাঘ। ফুপি কিছু বলো এই আহাম্মককে, আমাকে চিতাবাঘ বলছে। ফুপি কিছু বলো, এই চিতাবাঘকে আমার নামে বিচার দিছে তোমার কাছে? রাফির এমন কথা শুনে তানিয়া বেগম আর চিত্রা হেসে ওঠে। হাসি নেই শুধু তুষারের মুখে, সে আর চোখে বারবার চিত্রাকে দেখে চলেছে। মেয়েটার মুখে অন্যকে নিয়ে হাসি ঠিক হজম হলো না তুষারের। কফির মগটা শব্দ করে টেবিলে রেখে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। রুমে এসে ল্যাপটপটা অন করে অফিসের কিছু ফাইল চেক করতে বসে তুষার, কিন্তু কাজে মন দিতে পারছে না, অস্বস্তি লাগছে। ল্যাপটপটা বন্ধ করে ছাদে চলে গেল। এদিকে রাফি সোফায় বসে চিত্রার সাথে গল্পগুজব করছে। এর মধ্যে রাফির ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে তার বাবার ফোন। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে তার বাবা যত তাড়াতাড়ি সম্ভব বাসায় ব্যাক করতে বলে। রাফি হঠাৎ এত তাড়াতাড়ি বাসায় ফিরতে বলল দেখে অবাক হলো। তানিয়া বেগম ভাইপোর যাওয়ার কথা শুনে তাড়াতাড়ি করে টেবিলে খাবার বাড়ে। তুষার আর তৃষ্ণাকেও ডেকে আনে। তুষার চুপচাপ খেয়ে চলেছে। তৃষ্ণার সামনাসামনি বসেছে রাফি। থেকে থেকে কিভাবে যেন তাকাচ্ছে রাফি। তৃষ্ণার অস্বস্তি হলো, গলা দিয়ে খাবার নামতে চাইলো না। রাফি চিত্রার দিকে চেয়ে বলল, আমি তো বাসায় যাচ্ছি, আমার সাথে যাবে? চিত্রা হ্যাঁ বলতে নিবে তখনই তুষার খাবার মুখে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, চিত্রাকে আমি বিকেলে দিয়ে আসবো, তুই নিশ্চিন্তে বাড়ি যা। চিত্রা পানির গ্লাস থেকে পানি খেয়ে বলে, না ভাইয়া, আপনার কষ্ট করতে হবে না, আমি রাফি ভাইয়ের সাথে চলে যাব। তুষার তাকালো চিত্রার পানে, মন চাইলো ঠাঁটিয়ে একটা চড় লাগাতে। ইচ্ছেটাকে মনের ভেতরে রেখেই বলল, আমার কষ্ট হবে তোমায় কে বললো? আমি বিকেলে বাড়ি যাব, তাই নিয়ে যাচ্ছি। আচ্ছা ব্রো, তুমি সীতাকে নিয়ে যেও, আমি এখন আসি। কথাটা বলে রাফি চলে যায়। রাফির যাওয়ার পানে তাকিয়ে রইল তৃষ্ণা। সবার সাথে কথা হলো রাফির, শুধু এই তৃষ্ণার সাথেই কথা বলে গেল না। বাবা রাসেল আর ভাই রায়ানের সামনে বসে আছে রাফি। এসে থেকে ব্যবসা নিয়ে হাবিজাবি বুঝিয়ে চলেছে রাফিকে। রাফি এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিচ্ছে। রাসেল আহমেদ এবার সাভারে থাকা তাদের প্রজেক্টের ফাইল বের করে বলে, এখানে আমাদের অফিসের সাথে 10% একটা জায়গা আছে। এই জায়গাটা যে করে হোক তোমার আমাকে পাইয়ে দিতে হবে। রাফি ফাইলটা তার বাবার সামনে রেখে বলে, আমার কাছে কি কোনো আলাউদ্দিনের চেরাগ আছে নাকি, যেটা ঘষলাম আর জমিটা তোমার হয়ে গেল? টাকা দিয়ে কিনে নাও জায়গা। রায়ান রাফির দিকে তাকিয়ে বলে, টাকার বিনিময়ে তারা ওই জায়গাটা আমাদের কাছে বিক্রি করতে নারাজ। আমাদের অফিসের জন্য ওই জায়গাটা জরুরি। জায়গা বিক্রি করতে না চাইলে সেইখানে আমি কি করতে পারি? জায়গাটা ভদ্রলোকের মেয়ের নামে। রাসেল আহমেদের কথা শুনে সন্ধিয়ান দৃষ্টি নিয়ে রাফি বলে, তো মেয়েটাকে ইমপ্রেস করো, যে করে হোক জায়গাটা আমার চাই। রাফি বসা থেকে উঠে দাঁড়ায়। মাথা ঠিক আছে নাকি তোমার? মেয়েটাকে আমি ইমপ্রেস করতে যাব কেন? কারণ জায়গাটা আমার লাগবে। তোমার লাগবে, তুমি ইমপ্রেস করো মেয়েটাকে, আর তা না হলে রায়ান ভাইকে বলো। রায়ান ফট করে বলে ওঠে, পাগল নাকি? আমার বউ আছে না, রিয়া জানলে আমার মাথার চুল টেনে ছিঁড়বে। আমার একটা মেয়েও আছে, তো আমার বউ বাচ্চা নেই দেখে কি আমাকে এসব করতে বলছো নাকি? দেখো, আমি এসব কিছুই করতে পারবো না। এসব বিজনেসের আমার কোনো ইন্টারেস্ট নেই। রাফি, মেয়েটাকে চাইলে বিয়েও করতে পারিস, আমার কোনো আপত্তি থাকবে না। তবুও জমিটা আমায় এনে দে। সরি বাবা, আমার পক্ষে পসিবল না, তবে মেয়েটার সাথে কথা বলে একটু চেষ্টা করতে পারি, বাট শিওর দিতে পারবো না জমি পাবে কি পাবে না। আচ্ছা, চেষ্টা কর। রাফি হাঁপ ছেড়ে ঘর থেকে বেরিয়ে গেল। তার বাপ ভাই তাকে এসবের জন্য দেশে আসতে বলেছে? আগে জানলে আসতোই না। কথা, সামান্য জমির জন্য নাকি মেয়েটাকে ইমপ্রেস করতে হবে। সব মেয়ে রাফিকে দেখে ইমপ্রেস হয়, আর সেখানে রাফি করবে? ইম্পসিবল। পরন্ত বিকেল, বাইরে এখনো বাতাস বইছে, তবে সকালের তুলনায় খানিকটা তীব্র গতিতে। আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে আজ থেকে টানা 2 দিন গুড়ি গুড়ি বৃষ্টি হবে। টিভিতে এই নিউজটা দেখে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে চিত্রা। তার এমন বৃষ্টি পছন্দ না, চারদিক স্যাঁতসেঁতে হয়ে থাকে। সোফার অপর প্রান্তে বসে আছে তুষার। সে ল্যাপটপে অফিসের কিছু ফাইল চেক করছে। আর চোখে চিত্রার মুখের ভাবভঙ্গি দেখে গম্ভীর কণ্ঠে বলে উঠল, মুখটাকে এমন পেঁচার মতো বানিয়ে রেখেছো কেন? কোনো সমস্যা? চিত্রা নড়ে চড়ে বসলো, দৃষ্টি বাইরের দিকে রেখে বলল, ভাইয়া কখন যাবেন ও বাড়ি? দেখেন আকাশ কেমন কালো হয়ে যাচ্ছে, বৃষ্টি আসবে তো। আসলে আসুক, তোমার প্রবলেম কি? তুষারের এমন ভাবলেশীন কথা শুনে চিত্রা তার দিকে তাকায়। আমারই তো সমস্যা, বাসায় যাব কিভাবে? তখন রাফি ভাইয়ের সাথে গেলেই ভালো হতো।
তুষার ল্যাপটপটা বন্ধ করলো, সেকেন্ড খানিক সময় নিয়ে বলল, যাও রেডি হয়ে আসো। কথাটা বলে তুষার বসা থেকে উঠে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। চিত্রা তড়িঘড়ি করে রুমে গিয়ে রেডি হয়ে নেয়, ব্যাগটা গুছিয়ে একদম বসার ঘরে চলে আসে। তৃষ্ণা বাসায় নেই, তৃষ্ণা গেছে তার ফ্রেন্ডের বাসায় কিছু নোট আনতে। তানিয়া বেগম রুমে শুয়ে আছে। আকাশের আবহাওয়া খারাপ দেখে তার স্বামী তামিম খান একটু আগে ফোন দিয়ে জানিয়েছে ফিরতে 2 দিন লেট হবে। চিত্রা বসার ঘরে ব্যাগটা রেখে ফুপির রুমে চলে গেল। দরজায় টোকা দিয়ে বলল, ফুপি আসবো? তানিয়া বেগম চিত্রার গলার আওয়াজ শুনে শোয়া থেকে উঠে বসে বলে। হ্যাঁ আয়। চিত্রা দরজা ঠেলে ভেতরে আসে। তানিয়া বেগম চিত্রাকে রেডি হওয়া দেখে বলে, কোথাও যাচ্ছিস? হ্যাঁ বাসায় যাচ্ছি। সে কি এখনই চলে যাবে নাকি? হ্যাঁ মা আজই যেতে বলেছে। তাছাড়া কয়েকদিন পর আমার অ্যাডমিশন পরীক্ষা, সেটার জন্য তো প্রিপারেশন নিতে হবে। আচ্ছা, তুষার নিয়ে যাচ্ছে তো? হ্যাঁ তুষার ভাইয়াই নিয়ে যাচ্ছে। ও আচ্ছা, সাবধানে যাস, পৌঁছে ফোন দিস একটা। আচ্ছা ফুপি, ভালো থেকো। কথাটা বলে তানিয়া বেগমকে জড়িয়ে ধরে রুম থেকে চলে আসে।